আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সোনালী ব্যাংক পিএলসি, কালীগঞ্জ শাখা, লালমনিরহাট। এই সোনালী ব্যাংকের আচরণে আমার একদিকে হাসি পাচ্ছে, অন্যদিকে আবার আমার চরম দুঃখ, মানসিক চাপ ভোগ করেছি। হাসিটা পাচ্ছে, আমি গত 17 নভেম্বর 2024 আমার 1, 2, 3 এই 3টি চেক আমি একই সঙ্গে সেইখানে পেয়ে থাকি। এই চেকের প্রথমে একটা চেক পেয়েছি। এই চেকটার ভিতরে যে সাদা পাতাটা থাকার কথা, সে সাদা পাতাটা নেই। এই সাদা পাতাটা নেই। আবার দ্বিতীয় যে চেকটি পেয়েছি, এই দ্বিতীয় যে চেকটি পেয়েছি সেখানেও সাদা পাতাটা, সাদা পাতাটা দিয়ে সাধারণত পরবর্তী চেকের জন্য দরখাস্ত বা আবেদন করতে হয়, যার ফলে তিনি পরবর্তী চেক দেন। তাহলে এই চেকটি সাদা পাতা তিনি নিয়েছেন, অথচ এই চেকটি হচ্ছে 2021 সালের হয়তো আগে, 2021 সালের আগে। আবার দ্বিতীয় যে চেকটি রয়েছে, এটিও সাদা পাতা নেই, এই চেকটিও 2021 সালের আগে, অথবা 2021 সালেই হবে, কারণ এখানে নামের ভুল আছে। আর নামটা আমি সংশোধন করেছি 2021 সালের, আমার জানা মতে নভেম্বর ডিসেম্বরের দিক হয়তো সংশোধন করেছি। এই নামটা সংশোধন করছি, আগের নামটা ছিল একরকম। জনাব ইরশাদুল হক স্যার অত্যন্ত সুদক্ষ এবং যোগ্য মানুষ, তিনি আমার কথাগুলো শুনেন এবং নামটা সংশোধনও করেন। কিন্তু আমার ওখানে একটি সমস্যা ছিল যে আমার ব্যাংকে টাকা থাকার কথা 11,40,000, সেখানে আমার ব্যাংকে আছে 4,35,000। যা হোক, ওই সময়ে ইরশাদুল হক স্যার আমাকে বললেন যে আপনার টাকা এখানে আছে, সমস্যা নাই, এখানে আমি সমস্যা দেখছি না, আপনি টাকা পাবেন, টেনশন বা চিন্তা করবেন না, দুশ্চিন্তা করবেন না, টাকা আপনার আছে। আমার প্রয়োজন অনুসারে টাকা পয়সা তোলানোর ব্যাপার, আমি অভাবগ্রস্ত। যা হোক, এরপরে গিয়ে অফিসে গিয়ে দেখি আর একজন ম্যানেজার, তার নাম হচ্ছে জনাব মোতাহারুল ইসলাম। এই জনাব মোতাহারুল ইসলাম আমাকে দেখে পরিচয় দেওয়ার পর, পরিচয় নেওয়ার পর, আমার প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ প্রধান শিক্ষক জনাব গোলাম রব্বানী ও ভারপ্রাপ্ত অর্থনৈতিক প্রধান শিক্ষক জনাব আব্দুল কাইম আজাদ বাবু, এদের সঙ্গে টেলিফোনে কথাবার্তা বলেন। এভাবে টেলিফোনে কথাবার্তা বলেন, আমাকে এই চেক বই আর দেয় না। সেই সঙ্গে আমি আবার একটা নন রিটার্ন সার্টিফিকেট চাইলাম, সেটিও দিতে উনি নারাজ। এভাবে আমাকে দিনের পর দিন ঘোরানো শুরু করে। আর এদিন আসতে বলেন, নদী আসতে বলেন, কাগজ ধরে আসতে বলেন, বিভিন্ন কাগজ চাই, আমি কাগজগুলো দিই এবং আমি এই চেক বইয়ের জন্য দরখাস্ত দিই। এরপর দরখাস্ত এটা চাই, আবার ফির দরখাস্ত, ওটা চলে গেছে, এটা হয় নাই, আবার দরখাস্ত করে। এভাবে যা অনেক কপি আমি দরখাস্ত করি কম্পিউটার করে। তো যা হোক, এই দরখাস্ত করার পর উনি কিন্তু আমাকে চেকও দেয় না, এই টাল বানানোর নলডাল সার্টিফিকেটটা দেয় না। এভাবে দিনের পর দিন ঘোরাতে থাকে। আর আমিও আমার প্রয়োজনের সাথে যাইতে থাকি, কিন্তু আমিও চেষ্টা করি। তা যা হোক, অনেক ত্যাগ তিতিক্ষার পর আমাকে তিনি নন রিটার্ন সার্টিফিকেট দিতে সম্মতি হয়, চেক দিতেও সম্মতি হয়। তা আমি কিন্তু একটা কাগজের অনেকটা ফাইল করে ওনার কাছে কতগুলো কাগজ চাই আমি দেখবো ইনশাল্লাহ। যা হোক, প্রয়োজনে উনি যত কাগজ চায় তত কাগজে দিয়েছি।
উনি আমাকে সর্বশেষ একটা নন ড্রায়াল সার্টিফিকেট কয়েক মাস, প্রায় 9 মাস ঘুরে পর আমাকে সার্টিফিকেটটা দিচ্ছে। পরে উনি বলে টাকা তুলতে পারবেন না, আপনি একটা জিডি করছেন থানায়, ওই থানার জিডিটা আপনাকে প্রত্যাহার করতে হবে। আমি ওনার পরামর্শ করে ঠিক আছে আমি প্রত্যাহার করার জন্য যাবো থানায়। আমি থানায় প্রত্যাহার করার জন্য আসলাম। থানায় প্রত্যাহার করার জন্য ডিউটি অফিসারকে সম্বোধন করলাম, করার পর বিষয়টি বললাম। উনি বললেন যে ঠিক আছে সমস্যা নেই, আমি নাইটে ডিউটি করছি, এরপর আসতেছেন যিনি তার সঙ্গে কথা বললাম। যাই হোক কিছু সময়ের মধ্যে অন্যজন ডিউটি অফিসার আসলেন, আমার সঙ্গে কথা বললাম। উনি আমার সমস্যা শুনলেন, শোনার পর বললেন যে আপনার নকল কপি আছে? হ্যাঁ আছে। ওনাকে দিলাম, দেওয়ার পর উনি আমাকে বললেন যে সময় তো জিডিটা উন্মোচন করছে, উনি আসুন, উনি আসলে আপনার সমাধান হবে। তো যাই হোক তারপর আমি অপেক্ষা শুরু করলাম। অপেক্ষা করতে করতে অনেকক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করতেই আছি, হঠাৎ করে আবার যিনি ডিউটি অফিসার ছিলেন উনি আমাকে আবার ডাক দিলেন। আমি ওয়েটিং রুমে ছিলাম, থানা ওয়েটিং রুমে, কালীগঞ্জ থানা ওয়েটিং রুমে ছিলাম। পরে উনি আমাকে ডাকলেন, আমি আসলাম। পরে উনি তো নাই, হয়তো আসতে আরও দেরি হবে, তা আসেন আমি কাজটা করি। পরে অফিসে আবার গিয়ে বসালেন আপনি প্রত্যাহারের জন্য আবেদন করে নিয়ে আসেন। তাহলে আমি লিখতে পারি ইনশাল্লাহ। পরে তাহলে লেখেন দেখি। তারপর আমি আমার কপিটা প্রত্যাহার করার জন্য আমি দরখাস্ত লিখি। পরে উনি আমাকে প্রত্যাহার কপি সেই সিগনেচার সহ সিল দেন। পরে আমি আবার ব্যাংকে চলে যাই। ব্যাংকে গিয়ে আমার এই প্রত্যাহার কপিটা আবার জানিয়ে দিই, ওনাকে উপস্থাপন করে ওনার কাছে সাবমিট করি। উনি নেন, নেওয়ার পর বলে যে এটা কেমন করে আপনি পাইলেন? কেন প্রসেস অনুযায়ী ওখানে ডিউটি অফিসার স্যার দিলেন। ও আচ্ছা ঠিক আছে দেখি। পরে উনি আবার এই অফিসারের সঙ্গে কথা বলার পর উনি আমাকে মানে কাগজটা আবার ঘোরাতে এক পর্যায়ে অনেক লেন্দি হয়ে যাচ্ছে। বিকেল হয়ে গেল আমার। বিকেল হওয়ার পর দেখা গেল ওই ব্যাংকের এক কর্মকর্তা বলতেছেন স্যার উনি তো টাকা পায়েন নিয়ম বিধিবিধান অনুসারে, আপনার বুঝি সমস্যা কোথায়? তেমন যা হোক উনি আবার বলতেছে আমি আবার জেল খাটবো নাকি, এখানে তো সমস্যা হয়ে গেছে। তা যা হোক ওনারা বসে পরামর্শ করতে করতে কাগজ চালাচালি করতে সর্বশেষ আমাকে আবার বললেন যে আপনি টাকা পাবেন, আপনাকে আবার একটা দাবি নাই এরকম বন্ধ একটা দরখাস্ত করতে হবে, আপনার কোনো অভিযোগ নেই আমাদের বিরুদ্ধে। আমি বললাম যে ঠিক আছে দেন, বলেন কি লিখে দেন আমি সই করি। বলে না আপনাকে লিখতে হবে। আমি আবার কি লিখি, কি দাবি নেই কি লিখি। যা হোক উনি আমাদেরকে একটা পরামর্শ দেন, ওই হিসেবে আমি একটা দরখাস্ত করলাম, সেখানে সই স্বাক্ষর করলাম। ওই কাগজটা নিয়ে আবার ওনারা মিটিংয়ে বসলেন। মিটিংয়ে বসে শুধু কথাই বলতেছেন। অবশেষে হঠাৎ করে একাংশ বিষয় আমাকে বললেন যে আপনি টাকা পাবেন, যাই হোক আমি যখনই ওই টাকার কথা পাবো শুনলাম তখন খুব ভালো লাগলো যে না যাক আল্লাহ রহমত হয়তো টাকাটা পাবো। তা আমি পরে যা হোক 21,000 টাকা আমি আর কি তুলি। কিন্তু এর মাঝখানে আমি যতবারই গেছি ওই মোতাহারুন উনি কেন যেন আচরণ খারাপ করে আমার প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে টেলিফোনে কথা, মোবাইলে কথা বলে আপনি যান আসেন হবে পাবেন, এটা সময় সাপেক্ষ ব্যাপার। এভাবে কিন্তু আমাকে হয়রানি করে বা হেনস্থা করেই রাখছে। তো যাই হোক আমি ধৈর্যের সাথে চলার চেষ্টা করছিলাম। হয়তো ওনারও দায়িত্বশীল হিসেবে ওনার চেয়ার থেকে উনি ওনার দায়িত্ব কর্তব্য অনুসারে সেভাবে চেষ্টা করছেন। কিন্তু এভাবে হয়রানি করা দিনের চেকের জন্য এই যে এখন আমি 3টে চেক পাচ্ছি, এই যে 3টে চেক পাইলাম, আবার আমাকে 25শে নভেম্বর একটা মেসেজ দিয়েছে আমাকে আরও একটি চেক দিকে। তাহলে কয়টা চেক পাইলাম? 4টে চেক পাইলাম। তাহলে এই 4টে চেক এখন আমার কাছে পড়ে থাকতেছে। আর অথচ 2021 সালের আগের চেক বা 2021 সালের সেপ্টেম্বর অক্টোবরের চেক হতে পারে। তো এই যে চেকগুলা আর তারপরে এই যে একটা নতুন চেক দিছে সেটা, এই যে চেকগুলো এখন দিলে এতগুলো চেক, তাহলে এইভাবে হয়রানি করা, দিনের পর দিন নিয়ে আসা, হয়রানি করা, হেনস্থা করা। তিনি তার দায়িত্ব থেকে হয়তো আমাকে একটা সময় দিতে পারতেন। তিনিও রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকেন, দায়িত্ব কর্তব্যে ব্যস্ত থাকেন। আমাকেও আমার রাষ্ট্রীয় কাজে, প্রতিষ্ঠানের শিক্ষার্থী বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। যা হোক আমি হয়তো ধৈর্যের সাথে আল্লাহর অশেষ রহমতে চেষ্টা করছি, ধৈর্যের সাথে বিষয়গুলো মোকাবেলা করছি।
তা আল্লাহর অশেষ সময় আমার প্রতিষ্ঠানের দায়িত্ব কর্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম ও বিধি মোতাবেক ক্রাইটেরিয়া অনুযায়ী আমি প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছি। তা আল্লাহর রহমতে এই ধৈর্যের বিনিময়ে কিন্তু আমি যখন এই 3টে চেক একসঙ্গে পাইছি তখনই আমাকে খুব ভালো লাগছিল যে আসলে আমি 3টে চেক একসঙ্গে পাইলাম, কত সুন্দর লাগছিল যে এতগুলো চেক পাইলাম একসঙ্গে। আবার একটা সিপি আমাকে দিছে, আরো একটা চেক দেওয়া হবে। তাহলে এই যে আমাকে আনন্দ লাগছে, কিন্তু এই যে এভাবে ঘুরে ঘুরে আসছি, হয়রানি হয়েছি, হেনস্থা হয়েছি, বা এটা কাগজ ওটা কাগজ আমার টাকাটা দেয় না, আর শুধু তারা সংলাপ করে, আর আমার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান সঙ্গে টেলিফোনে কথা বলে, আর এরা আবার ফিরে আমাকে প্রস্তাব রাখে যে আমরা তোমার চেক তুলে দেবো, টাকা তুলে দেবো, তা তুমি আমাদের একটা ফাঁকা চেক দাও, অথবা তুমি একটা কাজ করো, আমাদেরকে 5 লক্ষ টাকা হাওলাত দাও, তো প্রত্যেক মাসে আমি তোমাদের 20,000 টাকা করে পরিশোধ করি। তাহলে এই নারা চেক তুলে দিতেও পারে, আবার ফির 5 লক্ষ টাকা হাওলাত চায় আমার ওই 7,05,000 থেকে। তাহলে আমি এই টাকাটা না দেওয়ার কারণে, হাওলাত না দেওয়ার কারণে, ফাঁকা চেক দেওয়া না দেওয়ার কারণে এই যে মোতাহারুল হোসেন, মোতাহারুল ম্যানেজার এবং আমাদের দুর্নীতিবাচী প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, এরা যে যে চালাচালি করলো, হয়রানি করলো, এটি খুব দুঃখজনক ব্যাপার। আমাকে চরম দুঃখ দিয়েছে এবং চরমভাবে মানসিকভাবে আমি চাপ পেয়েছিলাম। তা আমি মনে করি যে আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য থেকে হয়তো কাজগুলো করেছি, কিন্তু আমরা যদি দুর্নীতি করি, কেউ দুর্নীতি করেছে তার সাথে সম্পৃক্ত হই, এটি খারাপ দিক, এটি চরম খারাপ দিক। তা আমাদের দেশ শহীদের দেশ, 1947, 48, 52 থেকে 1971 এবং 2024 পর্যন্ত রক্তক্ষয়ীর বিনিময়ে এই বাংলাদেশ। আমরা রক্তের সঙ্গে সম্মান করি, রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের জায়গা থেকে যারা যে চেয়ারে বসে আছি, যেখানে বসে আছি, যে অবস্থায় আছি, যদি দুর্নীতি মুক্ত হয়ে যায়, দুর্নীতি না করি, তাহলে হয়তো আগামীর দেশ একটা নতুন স্বপ্নের বাংলাদেশ তৈরি হবে, যেখানে শহীদের রক্ত, শহীদ আবু সাইদের রক্ত, মুগ্ধের রক্ত, নাম অজানা অনেক শহীদের রক্ত সম্মান পাবে, তারা শ্রদ্ধা পাবে। তা আমরা আগামীর প্রজন্মকে একটা নতুন স্বপ্নের বাংলাদেশ দিতে চাই, কারণ এই আগামী প্রজন্মরাই আমাদের কারো না কারো ভাই বোন, ভাতিজা, ছেলে মেয়ে, নিজেদের আত্মীয় স্বজন, এরা আগামীর বাংলাদেশটাকে একটি নতুন বাংলাদেশ পাবে, যাতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়, বিশ্বের মানচিত্রে, বিশ্বের দরবারে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করে। আর বর্তমান আমাদের যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, মাননীয় ও সম্মানীয় স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস, তার হাতকে শক্তিশালী করে একটি নতুন স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করি, তাহলে আমাদের সকল শহীদ, তাদের আত্মা শান্তি পাবে। আমি আবারও যে সমস্ত দর্শক শ্রোতা শুনছেন, সকলের প্রতি ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।